আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে কপিকলের মাধ্যমে বস্তুর গতি, অনুভূমিক গতি, উলম্ব গতি, সব রকমের গতি আমরা আলোচনা করব। আমি প্রথমে অনুভূমিক গতি আলোচনা করব, সেই জন্য এটা আমি হেডিংয়ে লিখে রেখেছি। কপিকল তোমরা সবাই কম বেশি দেখেছো। পাতকুয়া থেকে জল তোলার জন্য বালতিটাকে দেখবে একটা দড়ির মাধ্যমে এরকম একটা হুইলের ওপর দিয়ে নেওয়া হতো, যাতে করে আমাদের টানতে সুবিধা হয়। এছাড়া কপিকলের বহু ব্যবহার রয়েছে বিভিন্ন ভারী যন্ত্রাংশ বা যন্ত্রপাতি এক স্থান থেকে চাগানোর জন্য, চাগিয়ে গাড়িতে লোড করার জন্য, বা অন্য কোনো কারণে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই কপিকলের ব্যাপক ব্যবহার আছে। তো এইখানে আমি একটা ছবি দেখেছি, দেখো টেবিলের ওপর M1 ভরের একটা বস্তু আছে, যে বস্তুটা সুতোর দ্বারা এই কপিকলের ওপর দিয়ে ঘুরিয়ে এই টেবিলের ধার থেকে আরেকটা বস্তু ঝুলছে, যার নাম আমি M2 দিয়েছি। এই হচ্ছে ঘটনা। এবার আমাদের বলতে হবে যে এখন যদি এই বস্তুটা নিচের দিকে নামে, তাহলে এই বস্তুটা এই দিকে যাবে, তাহলে এই বস্তুগুলোর ত্বরণ কত হবে? এই বস্তুগুলোর ত্বরণ আর এই সুতোতে টান, সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথম দেখো যা যা এঁকেছি সেটাকে আমি লেখার চেষ্টা করি। পুরোটা দেখো, ধীরে সিস্তে নিশ্চয়ই পুরোটা বুঝতে পারবে। তো দেখো মনে করি M1 ভরের একটা বস্তু, ভরের একটি বস্তু মসৃণ টেবিলে, অমসৃণ যদি হয় তাহলে কিন্তু আমাদের আরেকটু পড়াশোনা করতে হবে, ঘর্ষণ জানলে তবে আমি সেই অঙ্কগুলো করতে পারবো। সেগুলো আমরা ঘর্ষণ চ্যাপ্টারে দুই একটা অবশ্যই দেখব। এখন আমি ধরে নিচ্ছি কোথাও কোনো ঘর্ষণ মানে বাধা নেই। বাধা বলতে এই ঘষে ঘষে যায় যে ঘর্ষণ একটা বাধা বল না, সেই বলটা নেই। মসৃণ টেবিলে রাখা এবং সুতোর সাহায্যে কপিকলের মাধ্যমে চিত্রের ন্যায় M2 বস্তুর সাথে যুক্ত। ব্যাস, যা যা এঁকেছি সেটা আমি এখানে বলে ফেললাম। এবারে লক্ষ্য করো, এই বস্তুটা যদি নিচের দিকে নামে, এই বস্তুটা ধরে নিলাম নিচের দিকে নামছে, এর ত্বরণ A, এটা তো দড়ি দিয়ে বাঁধা রয়েছে, তাই এর ত্বরণ কত হবে? এর ত্বরণ হবে A। ভালো করে জিনিসটা বোঝো। কেন বলছি? ধরো তুমি এই তোমার গাড়ির সঙ্গে কোনো একটা গাড়ি, তার সঙ্গে একটা এক টুকরো ইঁটকে বেঁধে নিলে, তোমার সাইকেলের সঙ্গে এক টুকরো ইঁটকে বেঁধে নিলে, তাহলে সাইকেল যত স্পিডে যাবে ইঁটটাও তত স্পিডে যাবে। দড়ি বাঁধা তো তোমার সঙ্গেই যাবে। তো তোমার গাড়িটা মানে সাইকেলটা যা ত্বরণ হবে, এই ইঁটটার তাই ত্বরণ হতে বাধ্য, কারণ এর সঙ্গে সঙ্গে যেতে হবে, এর পরে বা আগে যেতে পারবে না। এবারে সুতোর টান কোন দিকে কাজ করে? সব সময় জেনে রাখবে, সুতোর টান কাজ করবে এইরকম, এই দিকে। এইখানটায় সুতোর টান কাজ করবে ওপর দিকে, আর এইখানে সুতোর টান কাজ করবে ওই দিকটায়। ভালো করে করো, এখানে সুতোর টান ওপর দিকে, আবার এখানে সুতোর টান এই দিকটায় সর্বদা। আর এর ওপর আর কি বল কাজ করছে? এর ওপর আরেকটা বল কাজ করছে, যেটা হচ্ছে M2G। এর ওপর পৃথিবীর একটা আকর্ষণ বল কাজ করছে, যেটা হচ্ছে M2G। এর ওপরেও কাজ করছে, এর ওপরেও পৃথিবীর আকর্ষণ বল M1G কাজ করছে। কিন্তু এইটা এখন আমরা যে গতি আলোচনা করব এই বস্তুটার, সেখানে কোনো এফেক্ট ফেলবে না। আমি এটা লিখে রাখলাম, দেখবে তোমরা এটা কোনো কাজে লাগবে না। আপাতত যখন এটা লিখেছি তখন তোমাদের মনে হবে স্যার এটা লিখুন, তো ঠিক আছে আমি এটা লিখলাম, পরে দেখাচ্ছি এটা কোনো কাজে লাগবে না। তাহলে এই দেখো টান দেখানো হচ্ছে ওপর দিকে, কারণ এই বস্তুটাকে সুতো ওপর দিকে টেনে রাখবে। আর এর কথা ভাবো, একে যেন সুতোর দ্বারা ওই দিকে টানা হচ্ছে, আদৌ তুমি বা আমি টানছি না, পৃথিবী টানছে, সেই টানটাই গিয়ে পড়ছে। তো এবারে দেখো যে M1 বস্তু মনে করে নিচ্ছি, মনে করি প্রত্যেকের ত্বরণ A, এই যে দেখানো আছে, এবং সুতোর টান সমান T, সমস্ত কিছু লেখা হয়ে গেছে।
এবারে m1 বস্তু আর m2 বস্তুর গতির কথা বিবেচনা করো। অতএব m2 বস্তুর গতি বিবেচনা করলে, আমি আগের ক্লাসে বলেছিলাম যে এফবিডি ফ্রি বডি ডায়াগ্রাম, তুমি যখন m2 কে নিয়ে আলোচনা করবে তখন শুধু m2 কেই তাকাও, শুধু m2 র কথা ভাবো, m2 র উপরে কি কি বল কাজ করছে ভালো করে লক্ষ্য করো, m1 কে দেখবে না। ফ্রি মানে অন্য সমস্ত কিছুর থেকে ফ্রি করে দাও ওকে, দিয়ে ভাবো m2 র উপর একটা বল কাজ করছে নিচের দিকে m2g, ওপর দিকে একটা টান কাজ করছে t, তাও বস্তুটা কোন দিকে নামছে? নিচের দিকে নামছে। তাহলে কে বড়? নিশ্চয়ই এটা বড়। আমি আবার একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি। একটা বস্তু যেটা 5 কেজির বস্তু, নিচের দিকে 20 নিউটন বল, ওপর দিকে 10 নিউটন বল, তাহলে বস্তুটা কোন দিকে যাবে? নিচের দিকে 20, ওপর দিকে 10, তার মানে বস্তুটা আলটিমেট নিচের দিকে যাবে। মোট বল কত হবে? 20 মাইনাস 10 হবে। তাহলে বস্তুটার ত্বরণ কত হবে? 20 মাইনাস 10 সমান বস্তুর ভর ইন্টু ত্বরণ। বস্তুর ভর হচ্ছে 5 কেজি ইন্টু ত্বরণ, এখান থেকে 5 দিয়ে ভাগ করলে তুমি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার পেয়ে যাবে। ঠিক এই জিনিসটাই আছে আজকে 20-র জায়গায় m2g আছে আর t-টার জায়গায় 10 আছে, তাহলে পারবো না কেন? একই তো। তাহলে লক্ষ্য করো, নিচের দিকে হচ্ছে m2g, ওপর দিকে হচ্ছে t। m2g বড়, তাই আমি বড় থেকে ছোট বাদ দিলাম। তার মানে বস্তুর গতিটা যেটা বড়র দিকে হবে সেদিকে যাবে, তো বল যেদিকে বেশি বস্তু সেদিকেই যাবে, তাহলে বস্তুটা নিচের দিকে ঝুলে পড়বে। এটা যদি বস্তুর উপর মোট বল হয়, নিউটনের সূত্র কি? মোট বল যে কোনো বস্তুর উপর মোট বল সমান ভর ইন্টু ত্বরণ। বস্তুর ভর দেখতে পাচ্ছি m2, বস্তুর ত্বরণ a, তাহলে এটা আমার 1 নম্বর সমীকরণ হয়ে গেল। একই রকম বিবেচনা করব m1 বস্তুর গতি। m1 বস্তুর গতি বিবেচনা করলে লক্ষ্য করো কি পাবে। m1 বস্তুর যখন কথা আলোচনা হবে তখন শুধুমাত্র m1 কে দেখা হবে, এটাই এফবিডির গল্প। m1 বস্তুর উপরে লক্ষ্য করো, m1 বস্তুটা যাবে কোন দিকে? নিচের দিকে কি নামতে পারবে? টেবিলটা ভেঙে কি ঢুকে যাবে নাকি? টেবিলটা তো আছে, তাহলে এইটা ওকে নামাতে পারছে না, তাহলে এর জন্য কোনো গতি হচ্ছে না। বস্তুটা তো নিচের দিকে নামছে না, বস্তুটা ডান দিকে যাচ্ছে। তাহলে ডান দিকে যাওয়ার জন্য দায়ী কে? এ একটুও দায়ী নয়, তাই জন্য এই ফোর্সটার কোনো কাজে লাগবে না। এই যে বলছিলাম m1gটা কোনো কাজে লাগবে না। বস্তুটার উপর ডান দিকে একটাই ফোর্স আছে, সেটা হচ্ছে সুতোর টান t, ওইটার জন্য বস্তু গতিশীল। তাহলে বল সমান আমরা জানি ভর ইন্টু ত্বরণ। এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। ভালো করে বোঝো কি বলছি। এটা হচ্ছে সেই গল্পটা, মনে করো একটা 10 নিউটন ফোর্স আছে আর এখানে একটা 2 কেজির বস্তু আছে, তাহলে তুমি ত্বরণটা কি করে বার করবে? একটা বস্তু যার উপর 10 নিউটন বল, তাহলে ত্বরণ কত হবে? 10/2। মানে তুমি কি পাচ্ছ? ভর ইন্টু ত্বরণ সমান 10। আমি তাই লিখিস তো, ভর ইন্টু ত্বরণ সমান সুতোর টান, যেটা এখানে 10, এখানে t নাম আছে। তাহলে সমীকরণ সব আমার লেখা হয়ে গেল। এবারে সমাধান করলে আমরা ত্বরণ আর টান পাবো। আমাদের কাজটা হচ্ছে এই যে গতি বিবেচনা বা বিশ্লেষণ করছি, এখানে টান আর ত্বরণটা বার করাটাই কাজ। তো 1 যোগ 2 যদি করে দিই, আমি 1 আর যোগ 2 যদি করি, 1 নম্বর যোগ 2 নম্বর সমীকরণ যদি করি, তাহলে কি পাবো লক্ষ্য করো। m2g মাইনাস t সমান m2a, আর এখানে t সমান সমান m1a। যদি যোগ করে দাও তাহলে যেটা পাবে টিটা কেটে যাবে, এদিকে হবে m2g, ওদিকে হবে m1 প্লাস m2 ইন্টু a। তাহলে a সমান পেয়ে গেলে এই যে দুজনের ত্বরণ কিন্তু সেম, আমি বলেছি m2 বাই m1 প্লাস m2 ইন্টু g। এইটা হচ্ছে এই সংস্থার, মানে m1 এরও ত্বরণ, m2 এরও ত্বরণ, মানে আমরা এখান থেকে দুজনের ত্বরণ কিন্তু পেয়ে গেলাম। ত্বরণ যদি পেয়ে যায় তাহলে টান আমরা নিশ্চয়ই পাবো। কি করে পাবো? এই যে সমীকরণ রেডি, তুমি 1-এও বসাতে পারো, 2-এও বসাতে পারো, 2 তো রেডি আছে। তাহলে এখানে যদি বসিয়ে দাও m1 ইন্টু a তো বেরিয়ে গেছে, তার মানে m1 ইন্টু a এর মান হচ্ছে m2 বাই m1 প্লাস m2 ইন্টু g। তাহলে সুতোর টান এই সিস্টেমটার ক্ষেত্রে এখানে বলো দু জায়গায় সেম টান, সেই টানটার দেখো ফর্মুলা বা মান যদি তোমাদের সংখ্যা মান দিয়ে অঙ্ক দেয়, তাহলে এখানে বসালেই তোমরা কিন্তু মানটা পেয়ে যাবে। ভালো করে সমীকরণ বানানোটা দেখো,
এইটা দেখতে হবে ভালো করে, আর এইটা দেখতে হবে ভালো করে। এই দুটোর মধ্যেই কিন্তু ফিজিক্সটা লুকিয়ে আছে, বাকি তো ম্যাথামেটিক্স। এখানে অপনয়ন বর্জগুণন যেরাম খুশি পদ্ধতিতে তুমি সমাধান করতে পারো। এবারে উলম্ব গতি আলোচনা করা যাক। আর আগের বিষয়টা আমি যেভাবে বললাম সমীকরণ বানাতে, সেগুলো এখানে আবার কিভাবে অ্যাপ্লাই করছি সেটা তোমরা দেখো, তাহলে পরেরগুলো তোমরা পারবে। তো দেখো, চিত্রের ন্যায় দুটি বস্তুকে মানে M1 M2 বস্তুকে ঝুলিয়েছে, সেটা আমি বলে দিচ্ছি। একটা সুতোর দ্বারা একটা কপি করে এখান থেকে ঘুরতে পারে। এবারে এখান থেকে আমি প্রথমে ফোর্সগুলো লিখে ফেলি। এর ওপরে ফোর্স কোন দিকে কত, এর ওপরে ফোর্স নিচের দিকে M2G, এর ওপরে ফোর্স M1G। এবারে কোন বস্তুটা নামবে আর কোন বস্তুটা উঠবে সেটা কার উপর ডিপেন্ড করবে? সেটা ডিপেন্ড করবে কার মাস বেশি। এখানে আমি ধরে নিচ্ছি যে M2 গ্রেটার দেন M1, ধরে নিলাম। এটা ধরলে আমি লিখতে পারবো যে এইটা নামবে আর এইটা উঠবে। ভালো করে লক্ষ্য করো, যদি এটা বড় ধরতে তাহলে কিন্তু এটা নামতো ওটা উঠতো। আমি তো মান জানি না, তাই ধরে নিলাম যে M2 গ্রেটার দেন M1, এটা কিন্তু ধরি। এবার সুতোর টান কোন দিকে কাজ করবে? এই বস্তুটাকে ওপর দিকে সুতো টেনে রাখবে, আর এই বস্তুটাকেও সুতো ওপর দিকে টেনে রাখবে। সুতোর টান দুটো ক্ষেত্রেই দেখো এই দিকে কাজ করবে। এইবারে সমীকরণ আসে যাক। সুতোর টান T এবং ত্বরণ A, এই লাইনটা তোমরা অবশ্যই লিখে নেবে যে উভয় বস্তুর ত্বরণ হলো A আর সুতোর টান T। তাহলে এবার আমি লিখছি M1 বস্তুর গতির বিবেচনা, M1 বস্তুর গতি বিবেচনা করলে, ভালো করে লক্ষ্য করো, শুধু M1 কে লক্ষ্য করবে আর কাউকে লক্ষ্য করবে না। M1 এর উপর কি কি ফোর্স আছে, যদি আমি M1টাকে আলাদা করে এখানে এঁকে দেখাই তোমায়, এই হচ্ছে M1, ওপর দিকে টান, নিচের দিকে M1G, উঠছে ওপর দিকে। তাহলে কে জিতেছে, T না M1G জিতেছে? T জিতেছে না, ওপর দিকে উঠছে মানে T বড়। তাহলে লিখতে পারবো T মাইনাস M1G, এটাই হচ্ছে মোট বল। ওপরে 10 নিউটন মনে করো, ওপরে নিচে মনে করো 2 নিউটন, 10 মাইনাস 2, মোট বল হচ্ছে 8 নিউটন, যার জন্য উপর দিকে উঠছে। এটা হচ্ছে মোট বল। মোট বল সমান সমান নিউটনের সূত্রানুসারে ভর ইন্টু ত্বরণ। সর্বদা ভরটা কত M1 আর ত্বরণ কত, দুজনের ত্বরণ সেম, এ যা ত্বরণে নামবে এ তাই ত্বরণে উঠবে। তাহলে এটা হয়ে গেল আমার 1 নম্বর সমীকরণ। একই গল্প M2 বস্তুর গতি বিবেচনা করলে, ছবি আঁকলে কিরম হবে? M2 যদি এটা বস্তু হয়ে থাকে, এটা নিচের দিকে নামছে A ত্বরণে, এর ওপর নিচের দিকে ফোর্স M2G আর উপর দিকে ফোর্স হচ্ছে T। নিচের দিকে নামছে মানে কে বড়, M2G বড় আর T ছোট। এই যে বিয়োগটা করব, T মাইনাস M2G করব নাকি M2G মাইনাস T করব, সেইটা এইটা দেখে বুঝতে হচ্ছে। আমি ধরে নিয়েছি যে ওটা নামছে, তার মানে এটা নামছে মানে এটা ছোট এটা বড়, নিচে বড় হলেই তবেই তো নামবে। তার মানে লিখে ফেলবো M2G মাইনাস T ইকুয়ালস টু M2A। আমাদের কাজ প্রায় শেষ, ফিজিক্সের কাজ শেষ, এবারে ম্যাথামেটিক্সের কাজ শুরু। এই পর্যন্ত বুঝে গেলে তুমি ফিজিক্স সব বুঝে গেছো। এইটার ইকুয়েশন লেখা হয়ে গেছে, সমাধান করতে পারলে হয়ে যাবে। দেখো, যদি 1 যোগ 2 করে দাও, যদি 1 যোগ 2 করো, 1 নম্বর যোগ যদি 2 নম্বর করে ফেলো, তাহলে যেটা পাবে এখান থেকে T মাইনাস M1G ইকুয়ালস টু M1A, আমি আরেকবার লিখলাম, আর এটা হচ্ছে M2G মাইনাস T ইকুয়ালস টু M2A। এখানে যদি যোগ করো T গুলো কেটে যাবে, বাঁদিকে পড়ে থাকছে লক্ষ্য করো M2G মাইনাস M1G ইকুয়ালস টু M1 প্লাস M2 ইন্টু A। ওখান থেকে আমরা A পাবো, এখান থেকে A সমান হয়ে যাচ্ছে লক্ষ্য করো যে M2 মাইনাস M1 বাই M1 প্লাস M2 ইন্টু G। এই সূত্র পারলে মুখস্থ করো, অনেক শর্ট কোয়েশ্চেন, অনেক MCQ জয়েন্ট, যে কোনো পরীক্ষা জয়েন্টের তুমি কিন্তু শর্টকাটে বেরিয়ে আসতে পারবে। আর না হলে এইভাবে তোমায় করতে হবে, একটু সময় লাগবে। এই মানটা যদি আমরা এখন এই সমীকরণে বসিয়ে দিই, বা এই সমীকরণ যে কোনো সমীকরণ তুমি বসাতে পারো, যদি তুমি এখানেই বসাও তাহলে তুমি লক্ষ্য করে দেখো, এখান থেকে তুমি T পাবে যে M1G প্লাস M1A, A মানে পেয়ে যাচ্ছি
m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2 ইন্টু জি। এটাকে যদি তুমি সমাধান করো তাহলে পাবে এখান থেকে 2m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। এটা হচ্ছে টানের ফর্মুলা। সমাধান দুটো ম্যাথামেটিক্স আবার বলছি, তোমরা দেখো যে সমীকরণ 1 আর সমীকরণ 2টা লিখতে পারছো কিনা। সমীকরণ 1টা কেন লিখলাম t মাইনাস m1g, আর সমীকরণ 2তে কেন m2g মাইনাস t লিখলাম, সেইটা বোঝো, তাহলে কাজ শেষ। এখানে আরো একটা প্রশ্ন মাঝে সাঝে পড়ে থাকে যে এই ক্ষেত্রে কপি কলটার ওপর মোট বল কত। ভালো করে লক্ষ্য করো, এই দিকে টানা হচ্ছে, এদিকে টানা হচ্ছে, কপি কলে যেন দুদিক দিয়ে টেনে কপি কলটাকে নামিয়ে নেওয়ার চেষ্টা চলছে, সেরকম একটা ব্যাপার। তাহলে এখানে টানটি, এখানে টানটি, তাহলে কপি কলের ওপর টান বা মোট বল সেটা হবে 2t। যদি অন্যভাবে বলি, ভালো করে লক্ষ্য করো, এইখানে একটা বল নিশ্চয়ই কাজ করবে যেটা এফ, যেটা দিয়ে এই পুরো কপি কলটাকে ধরে রাখতে হচ্ছে, কারণ এই সুতোর টান একে নামিয়ে নিতে চাইছে, এই সুতোর টান একে নামাতে চাইছে। তাহলে দুদিক দিয়ে কপি কলকে টেনে যেন নামানোর চেষ্টা করছি আমরা, মানে আমি বলতে এই বস্তু দুটো চেষ্টা চালাচ্ছে, তাকে ব্যালেন্স করার জন্য উপর দিকে একটা ফোর্স রয়েছে, তো সেটাই কপি কলের ওপর পড়ছে, সেটা হচ্ছে 2t। সেটা হয়ে যাবে তোমার 2 ইন্টু m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি, তার মানে 4m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। এটাও কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে। এবার একটা এনসিইআরটির কোয়েশ্চেনের মাধ্যমে বিষয়টাকে আরেকটু স্বচ্ছ করা যাক। এইটা দেখো, আমরা লাস্ট যেটা করলাম সেটার মতোই ছবি দেওয়া আছে, তো ফর্মুলা পুট করলে হয়ে যাবে, কিন্তু আমি বলছি কেউ ফর্মুলা পুট করে করবে না। ফর্মুলা বসে দিলে কিন্তু আমার বিষয়টা বোঝা হলো না, পরীক্ষায় ফর্মুলা ইউজ করবে। এখন আপাতত বুঝে বুঝে করব, আগেরটা যেভাবে করেছি সেম ভাবে করব। তো বলছে 8 কেজি আর 12 কেজি দুটো বস্তুকে একটা অপ্রসার্য সুতো, সুতো যদি নিজে থেকে বড় হয়ে যায়, মানে স্প্রিং এর মতো হবে না কিন্তু, তাহলে তো এ চলে গেছে, এ লেট করে যাবে, সেটা বলছি না। একটা সুতো এমন যাকে টেনে বাড়ানো যাবে না, সেরাম সুতোর মাধ্যমে বেঁধে এইভাবে ঝোলানো হয়েছে, তাহলে বলতে হবে বস্তু দুটোর ত্বরণ কত আর সুতোর টান কত। তো এই দিকে ফোর্স লক্ষ্য করো কত, প্রথম সুতোর টান এইদিকে টি, এদিকে টি। 12 কেজিটা বড়, তাহলে আমি জানি 12 কেজি নামছে এ ত্বরণে, আর 8 কেজি উঠছে এ ত্বরণে, সেম ত্বরণে উঠবে, অপ্রসার্য সুতো আছে। 12 কেজির ফোর্স কত হবে, আমরা জানি যে ওজন নিচের দিকে ওজন হচ্ছে 12 ইন্টু 10 mg ফর্মুলা, তাহলে 120 নিউটন। লক্ষ্য করো ভালো করে, m ইন্টু জি ফর্মুলা, m হচ্ছে 12, জি 10 ধরে নাও, জি সমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এর ওপর ফোর্স কত, 8 ইন্টু 10, তাহলে 80 নিউটন। এবারে এক একটা বস্তুর কথা ভাবো, যে 8 কেজি বস্তুর জন্য 8 কেজি বস্তুর গতির সমীকরণ লিখব। 8 কেজি বস্তুটা ওপর দিকে উঠছে, ওপর দিকে উঠছে, তার কারণ কি, এর উপর দুটো ফোর্স আছে, একটা টি একটা 80 নিউটন, তাও ওপর দিকে উঠে যাচ্ছে, তাহলে কোনটা বড়, নিশ্চয়ই টি বড়। তাহলে টি মাইনাস 80 সমান সমান, এর ভর হচ্ছে 8 ইন্টু এ, মোট বল হচ্ছে টি মাইনাস 80 সমান সমান ভর ইন্টু ত্বরণ। এটা আমার 1 নম্বর সমীকরণ। আর একইভাবে যদি 12 কেজির জন্য আমি ইউজ করি, আবার বলছি ফর্মুলা ফেলে দিলে হয়ে যেত, কিন্তু আমরা যে জিনিসটা বুঝেছি সেটা আর একবার এখানে অ্যাপ্লাই করে প্র্যাকটিস করছি। এর জন্য লক্ষ্য করে নিচের দিকে নামছে, তাহলে নিশ্চয়ই 120টা বড় আর টিটা ছোট। শুধু 12 কেজির কথা যখন বিবেচনা হচ্ছে একেই লক্ষ্য করবে, 8 কেজিকে ভাববে না। 12 কেজির জন্য নিচের ফোর্স হচ্ছে 120, যেটা বড়, আর ওপর দিকে টেনশন টি সমান সমান বস্তুর ভর ইন্টু ত্বরণ। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। সমাধান করলে ত্বরণ পেয়ে যাব, টান পেয়ে যাব। তাহলে যদি এই দুটো যোগ করে দাও, যোগ করলে আমি কি পাবো, 80 আর 80 কেটে যাবে, মাইনাস টি আর প্লাস টি কেটে গেল, তাহলে এখানে 120 মাইনাস 80, 120 মাইনাস 80 সমান সমান 8 আর 12 হয়ে যাবে 20a, 8 এ আর 12 এ মিললে হয়ে যাচ্ছে 20a। তাহলে এখান দিয়ে পেয়ে যাচ্ছি, লক্ষ্য করে দেখো, যদি 120 থেকে আমি 80 বাদ দিই, তাহলে পেয়ে যাচ্ছি 40 সমান সমান 20a, বা a সমান সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এই বস্তুগুলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিয়ে যাচ্ছে, মানে 80, এই যে 8 কেজির বস্তুটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিয়ে উঠবে,
এখান থেকে দুটো উত্তর, 8 কেজি উঠবে আর এই ত্বরণ নিয়েই 12 কেজি কিন্তু নামবে। তোমাকে আনসার লেখার সময় এইভাবে লিখতে হবে। আর সুতোর টান যদি বার করতে চাও তাহলে যে কোনো সমীকরণ, এই সমীকরণ থেকে টান হবে, লক্ষ্য করে দেখো যে 80টা ওপারে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস 8 ইন্টু 2 মানে 80 প্লাস 16 করলে চলে আসছে 96 নিউটন। তাহলে সুতোর টান পেয়ে গেলে 96 নিউটন। ভালো করে বিষয়টা দেখো। পরের প্রশ্নটা লক্ষ্য করো, বেশ মজাদার প্রশ্ন। এইটা থেকেই বোঝা যাবে যে তুমি ফিজিক্স কতটা বুঝেছ। তো ইকুয়েশনগুলো লিখতে পারলে কিন্তু আমাদের কাজ শেষ। আবার বলছি, বাকি কাজটা তো অঙ্কের কাজ। 3টে বস্তু দিচ্ছে, আমি এতক্ষণ যে কটা কেস করালাম সব কটায় 2টো বস্তু ছিল, এখন 3টে বস্তু, 3টে 4টে 5টা যত খুশি থাকতে পারে, একই নিয়মে কিন্তু করবে তোমরা। তো এখানে সুতোর টান বার করতে হবে, প্রত্যেকটা সুতোর টান বার করতে হবে। তো সুতোর টান লক্ষ্য করো, বলার আগে তার আগে জেনে নিই এইখানে ফোর্স কত। 10 কেজি বস্তুর ওপরে নিচের দিকে পৃথিবীর দ্বারা বল কত হবে, সেটা হবে 100 নিউটন। নিশ্চয়ই বুঝতে পারছো কেন, 10 ইন্টু 10 করলে 100 নিউটন। এইগুলোর ওপরও নিচের দিকে ফোর্স আছে, কিন্তু এইগুলো যাবে এই বরাবর, তাই এই ফোর্সটার কোনো কাজ নেই, তাই এই ফোর্সটা আমি কিন্তু লিখছি না। এগুলো তো মুভ করবে এই বরাবর। এইটা যদি এই টেবিল ভেঙে নিচের দিকে ঢুকে যেত, সেই গতির জন্য কিন্তু সেই এমজিটা দায়ী হতো, তো সেটা বাদ। সুতোর টান এখানে যা হবে এইখানে কিন্তু তাই হবে। সুতোর টান এই জায়গাটা সমান হবে, কিন্তু এই জায়গাটায় আলাদা হবে। ভালো করে লক্ষ্য করো, এই জায়গায় সুতোর টান বললাম T1, এখানটায় বললাম T। আর এইটা যদি 3 কেজি 2 কেজিকে টানে, তাহলে 2 কেজিও 3 কেজিকে একটা সমান টান দেবে। এটা আমার আগের ক্লাসেই বলা ছিল। 3 কেজি যদি 2 কেজিকে টানে, তাহলে 2 কেজিও 3 কেজিকে সমান বলে টানবে বিপরীত দিকে, যেটা নিউটনের তৃতীয় সূত্র। এখানেও তো তাই হয়েছে। অ্যাকচুয়ালি এই 10 কেজি 3 কেজিকে টানছে টি বলে, তাহলে 3 কেজিও তো 10 কেজিকে টি বলে টানবে। ভালো করে লক্ষ্য করো, 10 কেজি 3 কেজিকে এইভাবে টান মারছে যে 3 কেজি তুই চলে আয় আমার কাছে, আর 3 কেজি বলছে না 10 কেজি তুই আমার কাছে উঠে আয়। এটাই হচ্ছে না ঘটনা। ভালো করে জিনিসটা লক্ষ্য করো। এবারে ইকুয়েশন লিখতে পারলেই হবে। কার কার জন্য ইকুয়েশন, প্রথম লিখে ফেলা যাক 10 কেজির জন্য। 10 কেজির জন্য যদি ইকুয়েশন অফ মোশন, যেটাকে বলা হয় গতির সমীকরণ, লেখা যায়, প্রত্যেকের ত্বরণ সমান হবে, কারণ এরা সবাই অপ্রসার্য সূত্রর মাধ্যমে বাঁধা রয়েছে। এ যদি 5 মিটার যায় তাহলে এরাও 5 মিটার করে যেতে বাধ্য, দড়ি বাঁধা আছে না, প্রত্যেকের কোমরে দড়ি বাঁধা আছে। তাহলে 10 কেজির গতির কথা বিবেচনা করলে লক্ষ্য করো, 10 কেজির জন্য আমি ছবি এঁকে দেখাচ্ছি। যেই হচ্ছে 10 কেজি, তার নিচের দিকে ফোর্স হচ্ছে 100 নিউটন, ওপর দিকে ফোর্স হচ্ছে টি, গতি হচ্ছে নিচের দিকে। তাহলে কে বড়, নিশ্চয়ই 100 নিউটন বড়। তাহলে 100 মাইনাস টি, নিচের দিকে নামছে মানে কি 100 বড়, সমান সমান 10 ইন্টু এ। এটা আমার 1 নম্বর সমীকরণ। পরের সমীকরণ লিখবো 3 কেজির জন্য। 3 কেজির গতির সমীকরণ লিখতে পারবো যে 3 কেজির জন্য লক্ষ্য করো কেমন ছবি হবে। এই যদি 3 কেজি হয়, ডান দিকে হচ্ছে টি, বাঁ দিকে হচ্ছে T1, আর ত্বরণ হচ্ছে ডান দিকে। তাহলে দুদিকে দুটো টান কাজ করছে, কোন টানটা বড় তুমি দেখে বুঝতে পারবে না, কিন্তু ত্বরণটা দেখো, ত্বরণটা ধরেছি আমরা ডান দিকে, কারণ এ নামলে এ ডান দিক যাবে। তাহলে কে বড়, নিশ্চয়ই টি বড়, T1 এর থেকে টি বড়। তাহলে টি মাইনাস T1 ইকুয়ালস টু 3 ইন্টু এ। এটা হয়ে গেল আমার 2 নম্বর সমীকরণ। এবারে চলে আসা যাক 1 কেজি, এই 2 কেজির জন্য 2 কেজির সমীকরণ যদি লেখো, দেখো 2 কেজির ওপর একটাই ফোর্স আছে, এই হচ্ছে 2 কেজির ওপর একটাই ফোর্স T1, যার জন্য বস্তুটা যাচ্ছে। তাহলে এর ক্ষেত্রে T1 সমান সমান লিখে দেবো আমরা 2 ইন্টু এ। এটা আমার 3 নম্বর সমীকরণ। এবার এখান থেকে যদি T1 এর মানটা এখানে বসিয়ে দিই, এখান থেকে T1 এর মান বসাবো। যদি 3 থেকে 2 এ বসাই T1 এর মান, তাহলে এখান থেকে চলে আসছে T মাইনাস 2a সমান সমান 3a, বা T সমান সমান 5a। এই T এর মান যদি এখানে বসিয়ে দাও, তাহলে তুমি এখান থেকে পাচ্ছ, দেখো 100 মাইনাস 5a সমান সমান পেয়ে যাচ্ছ 10a।
বা 15a সমান সমান 10 100 বা এখান থেকে পেয়ে যাচ্ছ a সমান সমান 100 ভাগ 15। এটা হচ্ছে প্রত্যেকের ত্বরণ কিন্তু আমরা পেয়ে গেলাম। ত্বরণ পেয়ে গেলেই তোমরা কিন্তু টানগুলো পেয়ে যাবে। তাহলে টান এই T1 এর ভ্যালু হবে, লক্ষ্য করো, 2 ইন্টু 100 ভাগ 15, তার মানে হয়ে যাচ্ছে 200 ভাগ 15 নিউটন। পয়েন্টে আসবে, ক্যালকুলেটর চালিয়ে তোমরা দেখে নিও। এটা হচ্ছে T1 পেয়ে গেলাম। আর টিটা কত হবে? টি হবে যে 5 ইন্টু এ, তার মানে 5 ইন্টু 100 ভাগ 15, তার মানে 500 ভাগ 15। দেখো প্রত্যেকটা মানে এত নিউটন, প্রত্যেকটা সুতোর টান, মানে প্রত্যেকটা জায়গাতে সুতোর টান পেয়ে গেলাম আর ত্বরণ পেয়ে গেলাম। আবার বলছি, আসল জিনিস হচ্ছে এই সমীকরণ 3টে লেখা, এই 3টে লিখলেই কাজ শেষ। পরেরটা লক্ষ্য করো, জয়েন্টে এই ধরনের প্রশ্ন কিন্তু পড়ে। ছবিতে দুটো বস্তুকে দেখেছে, এম আর 2m কে এইভাবে ধরে রাখা হলো। যেই আমি 2mটাকে ছেড়ে দেবো, সঙ্গে সঙ্গে কি হবে না, 2mটা নিচের দিকে নামবে আর mটা ওপর দিকে উঠবে। তো তোমায় বলতে হবে m বস্তুটা কত ত্বরণে ওপর দিকে উঠবে। তো একই গল্প, সেই নিচের দিকে 2mg, ফোর্স হবে 2mg, ওপর দিকে এই mটা ওকে বলছে তুই ওপর দিকে ওঠ, আর এই 2m একে বলছে তুই নিচের দিকে নেমে আয়। তাহলে এই হচ্ছে টান। আর এর ওপর পৃথিবী আবার টান মারছে, বলছে তুই নিচের দিকে নাম। এই হচ্ছে টানাপোড়েন হচ্ছে। তো আলটিমেট এ নিচের দিকে নামবে কারণ ভারী, আর এ ওপর দিকে উঠবে কারণ ও হালকা। ডিরেক্ট ফর্মুলা মুখস্থ রেখে জয়েন্টে করা উচিত, কিন্তু আমি এখন ইকুয়েশনটা লেখার পরে আনসারটা লিখব। তো এই এম এর জন্য আমি ইকুয়েশন লিখতে পারবো, লক্ষ্য করে দেখো। এম এর জন্য ওপর দিকে উঠছে মানে টি মাইনাস এম জি ইকুয়ালস টু এম এ। ভালো করে করো, টি বড় এম জি ছোট, তাহলে টি মাইনাস এম জি হচ্ছে মোট বল সমান সমান এম এ। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর ওর ক্ষেত্রে লিখে দেবো, মানে 2m এর সমীকরণ যদি লিখি তাহলে লিখতে পারবো 2mgটা বড়, নিচের দিকে নামছে মানে 2mg বড়, টি ছোট, সমান সমান 2m ইন্টু এ। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। দুটোকে যদি তুমি যোগ করে দাও তাহলে সঙ্গে সঙ্গে তোমার আনসার বেরিয়ে যাবে। দুটোকে যোগ করলে টি গুলো কেটে যাবে, তাহলে এখান থেকে চলে আসছে 2 mg মাইনাস 1 mg মানে mg, আর এখানে চলে আসছে তোমার 3টে ma, 1টা ma আর 2টো ma। তাহলে এখান থেকে তোমার m গুলো বাদ গেলে a সমান চলে এলো দেখো g/3। তাহলে ফর্মুলা মুখস্থ করো ঠিক আছে, কিন্তু তোমাকে এই বুঝে রাখতে হবে জিনিসটা। বাই চান্স যদি ভুলে যাও, সেই কনফিডেন্স তোমার লাগবে যে তুমি অ্যাটলিস্ট ওখানে বসে তুমি অঙ্কটা নামিয়ে আসতে পারবে। তার মানে অপশান এখানে সি হচ্ছে কারেক্ট আনসার। পরের প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2006 সালের প্রশ্ন। এরকম একটা ছবি দিয়ে দিয়েছে, দুটো পুলি রয়েছে আর সেখান থেকে এরকম 3টে বস্তুকে ঝুলিয়ে দেওয়া হয়েছে যাদের ভর m দুটো আর একটা রুট 3। এরা কিন্তু গতিশীল নয়, এইটা এখানে আলাদা। আগে যত অঙ্ক ছিল সবাই গতিশীল, কেউ ডান দিক যাচ্ছে, কেউ নিচে নামছে, কেউ ওপর উঠছে। এখানে কিন্তু কেউ গতিশীল নয়। কথাটা লক্ষ্য করো, সাম্যাবস্থায় আছে। তার সাম্যাবস্থায় থাকা মানে সবাই থেমে রয়েছে। থেমে রয়েছে মানে কি, এদের ওপরে মোট বলগুলো শূন্য হয়ে গেছে। তো ভালো করে ভাবো, একে তো পৃথিবী নিচের দিকে টানছে, বলছে নেমে আয়। ওপর দিকে সুতোয় টান পড়ছে টি, আবার একে পৃথিবী টানছে নিচের দিকে, ওপর দিকে সুতোয় টান পড়ছে টি। সবাই সাম্যাবস্থায় আছে, তার মানে এর গতি নেই। তা গতি নেই মানে কি, ওপর দিকে যা টান নিচের দিকে তাই বল, ওপর দিকে যত বল নিচের দিকে তত বল। তাহলে সাম্যাবস্থায় আমি লিখতে পারি যে টি সমান সমান এম জি। একটা লাইন লিখতে পারলাম। কি দেখে লিখলাম, এ নামছে না বা এ নামছে না, তার শর্ত ওপর দিকে টান যা নিচের দিকে টান তাই। এবার আমরা জানি এখানে যা টান হবে, এই টানটা কি, এই টানটা অ্যাকচুয়ালি এদিক থেকে পড়ছে। তো এখানেও টান সেম হবে না, এইদিকে যা টান হবে এইদিকে তাই টান হবে। তো একে যত জোরে টান মারা হবে, এ তো তত জোরেই টান মারবে। সেই টানটা কোথায় গিয়ে পড়ছে, এই দড়ি ঘুরে গিয়ে এর গায়ে পড়ছে। অ্যাকচুয়ালি এই বস্তুটা একে টানছে, একে টানছে, আর এরা দুজন কি করবে, একে বলবে তুই ওঠ, আমরা দুজন নামবো, তুই উঠে পড়। আর এ বলছে না আমি নামবো, তোরা দুজন উঠে পড়। এই গল্পটা হচ্ছে। এবারে এটা যদি টান হয়, তাহলে টানের একটা উপাংশ আমরা লিখতে পারি এই দিকে হবে, লক্ষ্য করো, টি কস থিটা। আর এই টানটারও একটা উপাংশ হবে, যেটা হবে ওই একই দিকে আর একটা টি কস থিটা। আর এর উপরে ফোর্স নিচের দিকে হবে,
√2mg। এবার ভাবো যে এই বস্তুটা ওপরে উঠছে না নিচে নামছে না, এ উপরে উঠছে না নিচে নামছে না, শর্ত লিখে ফেলেছি। এও ওপরে উঠছে না নিচে নামছে না, তার শর্ত কি? নিশ্চয়ই 2t cos θ। লক্ষ্য করো ওপর দিকে দুটো t cos θ আছে, সমান সমান √2mg। এবার t এর মান যদি পুট করে দাও, এটা আমার 2 নম্বর সমীকরণ হয়ে গেল। এবার একটা যদি ইউজ করো তুমি, তাহলে 2 থেকে দেখো পেয়ে যাবে 2 ইন্টু t এর জায়গায় লিখে দাও mg ইন্টু cos θ সমান সমান √2mg। তাহলে mg কাটলো, তাহলে cos θ সমান হয়ে গেল √2 ভাগ 2 মানে 1/√2। তাহলে θ সমান হয়ে গেল 45 ডিগ্রি। তার মানে অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার। শুধু এখানে বোঝো সাম্যাবস্থাটাই আমি নতুন কি তোমাদের বললাম। সাম্যাবস্থা মানে বস্তুগুলো সব স্থির অবস্থায় থাকবে, গতি নেই। তার মানে এর উপরে মোট বল শূন্য, ওপর নিচের মোট বলগুলো ওপর দিকে বল নিচের দিকে বল সমান করবে, তাহলেই হবে। তোমরা কিছু কিছু এই ধরনের কোয়েশ্চেনও পাবে, একটু ভালো করে দেখো। নততলে কপিকল যুক্ত করে দিয়েছে, তার মাধ্যমে দুটো বস্তুকে সুতোর সাহায্যে ঝুলিয়েছে। তখন বলতে হবে বস্তুগুলোর ত্বরণ কত, যদি বস্তুগুলো ঝুলে পড়ে। তো এখানে বস্তুগুলো পড়ছে, আমি ধরে নিচ্ছি যে m2টা এদিকে নামবে, তাহলে এটা আমি জানি এদিকে উঠবে। এই m1 বস্তু m2কে বলছে তুই আমার দিকে চলে আয়, আর m2 বলছে m1 কে না তুই আমার দিকে চলে আয়। নিউটনের তৃতীয় সূত্র অনুসারে দুটোই সেম। এবার এর ওজন কোন দিকে কাজ করছে? এই বস্তুটার ওজন কাজ করছে এই দিকে m1g। আর এখান যদি তুমি এটাকে টানো, তোমরা উপাংশে নিশ্চয়ই পড়েছো, এইটা থিটা হলে এইটা θ1 হবে। এই বস্তুটার উপরে এই দিকে ফোর্স কাজ করবে, এই m1 এর একটা উপাংশ, সেটা হচ্ছে m1g sin θ1। আর এই দিকে থাকবে m1g cos θ1। এই m1g cos θটা এই যে নততলে চাপ দিচ্ছে, এটা নততলকে ভেঙে দিতে পারে একমাত্র, এর বাইরে ওর কোনো কাজ নেই। কিন্তু এখন নততল ভাঙছে না, তাই এটার কোনো কাজ আমাদের নেই। এই যে উঠবে এই বরাবর উঠবে, তাই এই বরাবর ফোর্স কোনটা? এইটা, তাহলে এটাই কাজে লাগবে। একই গল্প এই দিকের জন্য যদি আমরা করি, এই দিকে হবে m2g, তার একটা উপাংশ এই দিকে হবে, আর একটা উপাংশ হবে এই দিকে, এটা হবে m2g sin θ2। যারা যারা উপাংশ বুঝতে পারোনি, তারা উপাংশের যে ক্লাস আমার করানো আছে সেটা ভালো করে দেখো, নিশ্চয়ই এটা বুঝতে পারবে। এবারে চলে আসো এক একটা বস্তুর গতি। তুমি সমস্ত ফোর্স এঁকে ফেলেছো, এক একটা বস্তুর গতির কথা ভাবো। এই m1 বস্তুর গতির কথা যদি তুমি ভাবো, তাহলে কি পাবে? m1 বস্তুটা উপর দিকে উঠছে, তো উপর দিকে কত ফোর্স? ওপর দিকে ফোর্স t, আবার নিচের দিকে এটা বলছে না উঠতে দেবো না, তাহলে মোট বল কত? মোট বল হয়ে যাচ্ছে t মাইনাস m1g sin θ1। এটা হচ্ছে মোট বল, সমান সমান m1a। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর একই রকম ভাবে যদি এই বস্তুটার জন্য গতির সমীকরণ লেখো, এর উপরে গতির সমীকরণ লিখতে গেলে আমায় এইটুকু ফোর্স দেখতে হবে, অন্য কোনো ফোর্স নাই, এইগুলো দেখবো না। এর গতি এই বরাবর, তা এই বরাবর কত রকম ফোর্স আছে? যত রকম আছে সবাইকে কাউন্ট করতে হবে। ওপর দিকে আছে টেনশন t, নিচের দিকে আছে m2g sin θ। নিচের দিকে নামছে মানে m2g sin θ2 বড়, তাহলে m2g sin θ2 মাইনাস t সমান সমান m2a। এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। এই দুটো সমীকরণ যদি তুমি, এটা হচ্ছে আমরা পেলাম m2 বস্তুর গতির কথা বিবেচনা। এই দুটো সমীকরণ যদি সমাধান করো, তাহলে তুমি কিন্তু টান আর ত্বরণের মান পেয়ে যাবে। ফিজিক্স কিন্তু যা কিছু আছে এইটুকুতে, ফিজিক্স যা আছে এইটুকুতে, বাকি ম্যাথামেটিক্স। তুমি সমীকরণ দুটো বোঝো, উপাংশ ভাঙা বোঝো, কাজ শেষ। এবার এই দুটো যদি যোগ করে দাও, 1 আর 2 যদি যোগ করো, তাহলে তুমি পেয়ে যাবে, দেখো টিটা কেটে যাবে, এদিকে চলে আসবে তোমার m2g sin θ2 মাইনাস m1g sin θ1 ইকুয়ালস টু m1 প্লাস m2 ইন্টু a। তাহলে ত্বরণ পেয়ে যাচ্ছ বস্তুগুলোর, সেটা হবে m2 sin θ2 মাইনাস m1 sin θ1, জিটা আমরা কমন নিতে পারি, ডিভাইডেড বাই চলে আসবে
m1 প্লাস m2। আর যদি এই ভ্যালুটাই, এটা বেরিয়ে গেল ত্বরণ, এই ভ্যালু যদি তুমি কোনো একটা সমীকরণে বসিয়ে দাও তাহলে তুমি টানের মান পেয়ে যাবে m1 ইন্টু m2 বাই m1 প্লাস m2 ইন্টু সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2 ইন্টু জি। তাহলে এটা হচ্ছে টান আর এটা হচ্ছে ত্বরণ। সবচেয়ে বেস্ট সমীকরণ বানানো বোঝো, এইটুকু তোমরা পেরেই যাবে। এই প্রশ্নটা প্রথমে তোমরা নিজেরা ট্রাই করো, তারপরে আমারটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা কতটা বুঝলে। আশা করি পেরে যাবে, ট্রাই করো। এবার দেখো, এখানে বস্তুটা ত্বরণ বার করতে হবে, এম বস্তুটা ত্বরণ বার করতে হবে। বলে দিচ্ছি যে এই এফটা এমজির থেকে অনেক বড়। দেখো এমজি যদি বড় হয়ে যায় তাহলে তো নিচের দিকে পড়ে যাবে। আমি বলে দিচ্ছি একে পৃথিবী যে বল দ্বারা টানছে তার থেকে এটা অনেক বড়, তাতে করে এই বস্তুটা ওপর দিকে উঠবে। ত্বরণ এ ধরে নিলাম, তাহলে এর ত্বরণ কত হবে? এও তো যাবে ত্বরণে, মসৃণ টেবিল। এই এমকে, এই এমটাকে এই এমটা টানছে টি ফোর্সে, ওপর দিকে উঠে পড়। আর এ বলছে না তুই নিচের দিকে নেমে আয়, ওকে সমান পরিমাণে টানছে। ব্যাস, এবার যদি তুমি সমীকরণ লেখো তাহলে এম বস্তুর জন্য যদি সমীকরণ লেখো, দেখো কি কি পাবে। নিচের দিকে আছে এমজি, ওপর দিকে আছে টি, বস্তুটা উঠছে ওপর দিকে, তাহলে ঊর্ধ্বমুখী গতি মানে নিশ্চয়ই টিটা বড় আর এমজিটা ছোট, সমান সমান এম এ। এটা আমার 1 নম্বর সমীকরণ গেল। এটা এম বস্তুর গতি হয়ে গেছে। ক্যাপিটাল এম বস্তুর গতির কথা যদি বিবেচনা করি তাহলে আমি কি লিখতে পারবো? পরীক্ষায় বললে ঠিক বাংলা এরম লিখতে হবে, ছোট হাতের এম যেটা লিখেছো বস্তুর গতির কথা বিবেচনা করে পাই এরম লিখে নেবে, ত্বরণ আর টানের কথাটা উল্লেখ করে দেবে। এই বস্তুটার কথা লক্ষ্য করো, এই দিকে টান টি, এই দিকে বল এফ, তাহলে কে বড়? বস্তুটা ডান দিক যাচ্ছে মানে কোনটা বড়? নিশ্চয়ই এফ বড়, টি ছোট। তাহলে এফ মাইনাস টি সমান সমান এম এ। এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। 2 নম্বর বস্তু বড় এম এর গতির সমীকরণ লিখেছি। ত্বরণ বার করতে হবে, তাহলে এই দুটোকে আমি যদি অ্যাড করে দিই তাহলে আমি পেয়ে যাব, এই টানটা কেটে যাবে, পেয়ে যাব দেখো এফ মাইনাস এম জি বাঁ দিকে, আর ডান দিকে হবে এম প্লাস এম ইন্টু এ। তাহলে ওই এই বস্তুটার ত্বরণ যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে এফ মাইনাস এম জি ডিভাইড বাই এম প্লাস এম, বা ছোট হাতের এম প্লাস বড় হাতের এম। এখানে বলে রাখি, যতই বলুক যে ছোট এম এর ত্বরণ বার করতে বলেছে, অ্যাকচুয়ালি আমরা জানি এর ত্বরণ যা এর ত্বরণ তাই। এটা ছোট হাতের এম মানে স্মল এমটারও ত্বরণ, আর ক্যাপিটাল এম ভরের যে বস্তুটা রয়েছে তার ত্বরণও কিন্তু সেম হবে। ভালো করে জিনিসটা লক্ষ্য করো। আজকের টপিকের ওপর এই দুটো কোয়েশ্চেনের আনসার তোমরা করে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে। আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানিও। চলো ভালো থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। টাটা।